প্রিয় শিক্ষার্থীরা, লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আলোচনা করব এবং ডেটা ট্রান্সমিশন মেথডের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখে নেই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি। যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে ডেটা গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড বলে। যদি সহজ করে বলতে যাই তাহলে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটা যে পদ্ধতিতে ট্রান্সমিট হয় অর্থাৎ স্থানান্তরিত হয় সে পদ্ধতিটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ডেটা ট্রান্সমিশন মেথড। বিস্তারিতভাবে যদি আমরা বলি তাহলে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটার থেকে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে সিগন্যাল বিটের মাধ্যমে ট্রান্সমিট হয়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার বা পদ্ধতি থাকা দরকার যে পদ্ধতিতে সিগন্যাল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সমিট হবে। এই ট্রান্সমিট হওয়ার পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এই ক্ষেত্রে তোমাদের একটি জিনিস মনে রাখা দরকার, এই যে দুইটি কম্পিউটারের মধ্যে একটি সমঝোতা থাকবে, এই সমঝোতাতে তাদের অবশ্যই একটি সিগন্যাল বিটের শুরু এবং শেষ থাকতে হবে। অর্থাৎ সিগন্যাল ট্রান্সফারের সময় সিগন্যালের একটি শুরুর বিট থাকবে, একটি শেষের বিট থাকবে এবং যে কম্পিউটারটি গ্রহণ করবে এবং যে কম্পিউটারটি প্রেরণ করবে তাদের অবশ্যই এই বিটের শুরু এবং শেষ বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে। বিটের শুরু ও শেষ যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু গ্রাহক কম্পিউটার যেটা থাকবে সেই গ্রাহক কম্পিউটার সিগন্যাল থেকে কোনো ডেটা পুনরুদ্ধার করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি। চলো এরপরে আমরা দেখি ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতি বা মেথড একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আরেকটি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেটা ট্রান্সমিশনের যে দুটি পদ্ধতির কথা আমি বললাম সে পদ্ধতি দুটো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যেটা আছে, এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কিন্তু তিন রকম। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আরেকটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, আরেকটি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। তাহলে চলো এখন আমরা দেখি প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা কি এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা কি। পরবর্তীতে আমরা দেখব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, সিনক্রোনাস ট্রান্সমিশন কি এবং আইসোক্রোনাস ট্রান্সমিশনটা কি জিনিস। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, প্রেরক ও প্রাপকের মধ্যে প্যারালাল, যার বাংলা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ প্রেরক বা প্রাপকের মধ্যে প্যারালাল বা সমান্তরালভাবে ডেটা চলাচলের পদ্ধতিকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন। দেখো তোমরা একটা চিত্র দেখতে পারবে এখন, এই চিত্রটার দিকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো চিত্রে দেখা যাচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, একবারে 8টি বিট একসাথে সেন্ডার থেকে রিসিভারের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সমান্তরালভাবে ডেটাগুলো স্থানান্তরিত হচ্ছে। এই পদ্ধতিটিকে যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। তোমরা তোমাদের স্কুল লাইফে বা কলেজ লাইফে দৌড় প্রতিযোগিতাতে অবশ্যই অংশগ্রহণ করেছো। দৌড় প্রতিযোগিতাতে দেখো ছবিটির মতো একটি ট্র্যাক থাকে, কতগুলো লাইন টানা থাকে এরকম। তোমরা দৌড় প্রতিযোগিতার ট্র্যাকগুলো দেখেছো, কতগুলো এরকম লম্বা লাইন টানা থাকে। এখানে দৌড় প্রতিযোগীরা কিন্তু সমান্তরালভাবে একটি সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকে। যখনই বাঁশির হুইসেল দেওয়া হয় তখনই কি হয়, সবাই একসাথে দৌড়ানো চালু করে। তো প্যারালাল ট্রান্সমিশনে হয় কি, যে সব ডেটাগুলো একসাথেই একই লাইনের অন্তর্ভুক্ত হয়ে সেইখানে গিয়ে পৌঁছায়। আরও একটা আমরা উদাহরণ দিতে পারি। ধরে নাও একটি রেস ট্র্যাক, একটি কারের রেস ট্র্যাক। সেই রেস ট্র্যাকে টোটাল 8টি লেন বা রাস্তা আছে। এই প্রত্যেকটি রাস্তায় একটি করে গাড়ি চলে। চিত্রে দেখো একটা দেখা যাচ্ছে B1, B2, B3, B4, B5, B6, B7,
B8 এভাবে 8টি গাড়ি ধরে নাও আছে। তো এই যে 8টি গাড়ি আছে, এই 8টি গাড়ি 8টা রাস্তা দিয়েই সমান্তরালভাবে যাবে, অন্য কোনো রাস্তার মধ্যে সে আসতে পারবে না। অর্থাৎ একটা রাস্তাতে একটাই মাত্র কার বা গাড়ি যেতে পারবে। তো এইভাবে যদি ডেটা ট্রান্সফার হয় প্রত্যেকটা রাস্তা দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা তার দিয়ে একটি মাত্র ডেটা যেতে পারবে, তাহলে এই পদ্ধতিকে বলা হবে প্যারালাল ট্রান্সমিশন। দেখো, এখানে ডেটা বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে ডেটা বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি যে প্রত্যেকটা লাইনে একটা করে বিট থাকবে। এই বিট মানে আমরা জানি 0 বা 1, অর্থাৎ যদি 8টা লাইন থাকে, এই 8টা লাইনে 8 রকমের বিট থাকবে, অর্থাৎ 0 1-এর যে কোনো কিছু থাকতে পারে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনকে আমরা যদি খুব সোজাভাবে বুঝতে যাই, তাহলে আমরা জাস্ট এতটুকু বলতে পারি, প্রত্যেকটি বিটের জন্য একটি আলাদা আলাদা করে তার থাকে, যে তার দিয়ে কেবলমাত্র একটি বিটই একবারে পার হতে পারে। অর্থাৎ 8টি বিটের জন্য 8টি আলাদা আলাদা তারের প্রয়োজন, এবং এই 8টি তার দিয়ে 8টি বিটই একসাথে এক জায়গার থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হবে। এবং সেই জিনিসটা ঘটবে কিভাবে? পাশাপাশি 8টি পৃথক লাইনের মাধ্যমে ডেটা এক জায়গার থেকে আরেক জায়গাতে গমন করবে। এই গমন পদ্ধতি হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এই প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধাগুলো কি কি? এটা একটি দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, কারণ এতে একই সাথে অনেক বিট একসাথে চলাচল করতে পারে। অসুবিধাগুলো কি কি? এই পদ্ধতি অনেক ব্যয়বহুল, কারণ একই সময়ে এক জায়গার থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সমিশন করার জন্য অনেকগুলো লাইনের প্রয়োজন হয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, কম্পিউটার থেকে প্রিন্টারে যখন আমরা কোনো ডেটা ট্রান্সফার করি, তখন যে পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয় সেই পদ্ধতিটাই হচ্ছে কি প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এরপরে চলো আমরা দেখি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা কি? প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট চলাচলের পদ্ধতিকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। দেখো, তোমরা চিত্রের দিকে একটু খেয়াল করো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেরক থেকে প্রাপকের দিকে বিটগুলো সিরিয়াল বাই সিরিয়াল একটি মাত্র তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে গমন করছে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের দিকে ধাবিত হচ্ছে। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে এভাবেই একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, সিরিয়াল বাই সিরিয়াল এক একটি বিট একটি মাত্র কেবেলের মাধ্যমে প্রেরক থেকে প্রাপকের দিকে ধাবিত হয়। এটাই হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। একটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, অ্যাসেম্বলিতে যখন তোমরা সারিবদ্ধ হও, তখন কিন্তু তোমরা তোমাদের শ্রেণী অনুযায়ী সারিবদ্ধ হও, একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এভাবে তোমরা সারিবদ্ধ হও। অ্যাসেম্বলি শেষে যখন তোমাদের কমান্ড দেওয়া হয় ক্লাসে গমনের জন্য, তখন কিন্তু তোমরা একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এভাবে সারিবদ্ধভাবে ক্লাসের দিকে গমন করো। তো এই যে সারিবদ্ধভাবে তোমরা একজনের পিছনে আরেকজন যেভাবে গমন করো, সেই একইভাবে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনেও বিটগুলো একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল একটি মাত্র কেবল দিয়ে প্রেরক থেকে প্রাপকের দিকে ধাবিত হয়। এটাই হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মডেম, মাউস প্রভৃতি যন্ত্রে এই ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এর সুবিধাগুলো কি কি? সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কম খরচে ডেটা ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়। এছাড়া একটি মাত্র লাইন ব্যবহারের কারণে ডেটা ট্রান্সমিশনে বিলম্বজনিত কোনো সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। সিঙ্ক্রোনাইজেশনটা আবার কি? সিঙ্ক্রোনাইজেশন মানে হচ্ছে সমন্বয়। এটা আমরা একটু পরবর্তীতে জানতে পারবো। আমি পরবর্তীতে তোমাদের এটা নিয়ে ব্যাখ্যা করছি। তাহলে আমি কি বললাম? যে একটি মাত্র লাইন ব্যবহারের কারণে ট্রান্সমিশনে বিলম্বজনিত কোনো সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয় না, অর্থাৎ সমন্বয়ের প্রয়োজন হয় না। অসুবিধাটা কি? একই সময় একটি মাত্র বিট উৎপন্ন হওয়ায় এই প্রক্রিয়াটি অনেক ধীর গতি সম্পন্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি। এরপরে চলো একটু আগে আমি বললাম যে সিঙ্ক্রোনাইজেশন, তাহলে আমরা দেখি সিঙ্ক্রোনাইজেশনটা কি। সিঙ্ক্রোনাইজেশন হলো গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয় তৈরি হয়, এই সমন্বয় এর পদ্ধতিটাই হলো সিঙ্ক্রোনাইজেশন। এই সিঙ্ক্রোনাইজেশনের উপরেই কিন্তু ভিত্তি করে
তোমাদের যে সিরিয়াল ট্রান্সমিশন আছে সেই সিরিয়াল ট্রান্সমিশনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে সিরিয়াল ট্রান্সমিশন কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কি কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই 3 ভাগে ভাগটা করা হয়েছে কার উপরে ভিত্তি করে? এই সিনক্রোনাইজেশন কিভাবে হবে সেই সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চলো এখন আমরা দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কি। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের বিরতি সমান না হয়েও ভিন্ন ভিন্ন হতে পারে। এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। অর্থাৎ ডেটা যেদিকে প্রবাহ হবে সেদিকে প্রথমে থাকবে স্টার্ট বিট, তারপরে থাকবে ডেটা এবং শেষে থাকবে কি স্টপ বিট। প্রেরক থেকে প্রাপকের কাছে যেতে হলে টোটাল ক্যারেক্টারটার মধ্যে একটি স্টার্ট বিট, একটি স্টপ বিট অবশ্যই থাকতে হবে, না হলে আমরা কিন্তু আসল ভেতরের ডেটাটা কোথার থেকে প্রাপক রিড করা মানে পড়া চালু করবে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না। অর্থাৎ প্রাপক বুঝতে পারবে না যে আমি ডেটাটা কোথার থেকে পড়া চালু করব, ডেটাটা কোথার থেকে চালু হয়েছে। এইটা বোঝানোর জন্য ক্যারেক্টার বাই ক্যারেক্টার যে ট্রান্সমিট হয় সেই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিটের প্রত্যেকটা ক্যারেক্টারের আগে একটি স্টার্ট বিট, পরে একটি স্টপ বিট ডেটা প্রবাহের দিক অনুসারে দিয়ে দেওয়া হয়। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার ক্যারেক্টার ক্যারেক্টার যে বলছেন এই ক্যারেক্টার জিনিসটা আসলে কি? ক্যারেক্টার মানে কিন্তু চরিত্র না। তারপরে অনেকে বলবে যে স্যার কেন, আমরা তো এতদিন ধরে জানতাম যে ক্যারেক্টার মানে চরিত্র, আর আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। আসলে ক্যারেক্টার মানে তোমরা যেটা বলছো সেটা অবশ্যই ঠিক, কিন্তু কম্পিউটারের ভাষায় অর্থাৎ ডেটা কমিউনিকেশনের ভাষায় ক্যারেক্টার কিন্তু একটু আলাদা জিনিস। এখানে ক্যারেক্টার মানে ফুলের মতো পবিত্র এই চরিত্রের জিনিস নয়। তাহলে আসলে ব্যাপারটা কি চলো একটু দেখি। ক্যারেক্টার হলো এমন একটি প্রতীক যার সাধারণ একটি ধ্রুবক অর্থ রয়েছে। অর্থাৎ একটি অক্ষর, যেটা এ বা বি যে কোনো বর্ণ হতে পারে, এটি একটি সংখ্যাও হইতে পারে যেমন 1 বা 2, এরকম অক্ষর ছাড়াও বিশেষ চিহ্নও হইতে পারে, যেমন ধরো আন্ডার রেট, তারপরে অ্যাট দ্য রেট, এরকম বিভিন্ন কম্পিউটারের যে সমস্ত আমরা স্পেশাল সিম্বল ইউজ করে থাকি এরকম যে কোনো কিছু হইতে পারে। কম্পিউটার সিস্টেমের মতো ডেটা যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু এই অক্ষরগুলো বিটগুলো দলগুলো দ্বারা উপস্থাপিত হয়, যা কিন্তু বাইনারি 0 এবং 1 দিয়ে কি করা হয়, কোডিং করা হয়। অর্থাৎ আমি যে কিবোর্ডে যখন ABCD এগুলো টাইপ করি, তোমরা থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতিতে যখন আমরা কোডিং নিয়ে পড়েছি তখন আমরা দেখেছি কি যে ABCD এগুলো কিন্তু সব ইউনিকোডে থাকে বা অ্যাসকি কোডে থাকে, বিভিন্ন কোড নিয়ে আমরা পড়েছি। তো অ্যাসকি কোড বা ইউনিকোডগুলোতে হয় কি যে বিভিন্ন রকমের যে ABCD EFGS এরকম যে বিভিন্ন লেটারগুলো বা বর্ণগুলো থাকে বা বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারগুলো থাকে, এই ক্যারেক্টারগুলো কিন্তু একটা কি কোডের মাধ্যমে আমরা কম্পিউটারকে বুঝাই। তো এই যে কোডগুলো, এই কোডগুলো কিন্তু বিভিন্ন রকমের কোডিং সিস্টেমে হয়ে থাকে। তো এরকম যে কোনো কোডিং সিস্টেমে কোনো একটা লেটার বা অ্যালফাবেট বা বর্ণকে তৈরি করতে গিয়ে যে কয়টি বিটের প্রয়োজন হলো, অর্থাৎ যে কয়টা বিটের সমষ্টি প্রয়োজন হলো, সে কয়েকটা বিটের সমষ্টিকেই একসাথে বলা হয় কি একটি ক্যারেক্টার। যেমন ধরো এর অ্যাসকি কোড হচ্ছে 1000001। এই যে আমরা একটা আস্কি কোড দেখলাম, এই আস্কি কোডের টোটাল 1 5টা 0 1 এই টোটাল বিটগুলোকে একসাথে বলা হচ্ছে কি একটি ক্যারেক্টার। অর্থাৎ এই টোটাল বিটগুলোকে দিয়ে একটি মাত্র ক্যারেক্টার বোঝানো হচ্ছে, কোন ক্যারেক্টার? এ বোঝানো হচ্ছে। তাহলে কতগুলো বিটের সমষ্টি মিলে তৈরি হলো কি একটি ক্যারেক্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহককে তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবে। যেমন যখন কিবোর্ডে কিতে আমরা চাপ দেই তখন কি হয়, প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়। এটাই হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। আরও কি বৈশিষ্ট্য আছে? ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে না। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন করার জন্য কোনো স্টোরেজ ডিভাইস বা মেমোরির প্রয়োজন হবে না। এরপরে দেখো, যখন ডেটা চলাচল বন্ধ থাকবে
তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে। অর্থাৎ আমি যখন ডেটা চলাচল করব না, তখন কিন্তু মাধ্যমটা যেটা থাকবে সেটা তার মাধ্যম হোক বা ওয়্যারলেস মাধ্যম হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে। এবার দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাগুলো কী কী। ডেটা ট্রান্সমিশনের সময় প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, কথাটা আমি আগেই বললাম, যে কোনো মেমোরির প্রয়োজন হবে না। আর কি হবে, যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারবে। অল্প পরিমাণ ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে ইন্টারনেটে ব্যবহার সুবিধাজনক। আর কি আছে, বাস্তবায়ন করা সহজ এবং ব্যয় কম হবে। প্রাথমিক ডিভাইসের কোনো প্রয়োজন হচ্ছে না, স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের খরচ অনেক কম এবং সহজ। অসুবিধাগুলো কি কি দেখি এখন, চলো। অসুবিধাগুলোর মধ্যে প্রথম যে অসুবিধাটা হচ্ছে সেটা কি, ডেটা ট্রান্সমিশনের গতি তুলনামূলকভাবে কম। সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কম। ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকলে, তা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে স্যাটেলাইট মাধ্যম অত্যন্ত ব্যয়বহুল। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি যে ডেটা চলাচলের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য সময় যখন দেখলাম, ডেটা চলাচলের ক্ষেত্রে মাধ্যমটা যখন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতেছে, তো এই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ক্ষেত্রে এটা যদি স্যাটেলাইট মাধ্যম হয়, অর্থাৎ আমরা পৃথিবীর থেকে স্যাটেলাইটের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। এটা আমাদের সবথেকে বড় অসুবিধা। কিন্তু কাছাকাছি যদি কোনো মাধ্যম হয়, অর্থাৎ কাছাকাছি জায়গায় যদি আমরা এক জায়গার থেকে আরেক জায়গাতে ডেটা ট্রান্সমিশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচ অনেক কম হবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার, কী কী ব্যবহার আছে চলো একটু দেখি। কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণের জন্য কম্পিউটার থেকে মডেমে ডেটা স্থানান্তরিত হয়। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার দেখা যায়। পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডারে, এক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। এখন তোমরা বলবা যে স্যার পাঞ্চ কার্ড রিডারটা আবার কি। দেখো ছবিতে তোমরা একটা পাঞ্চ কার্ড রিডার দেখতে পাচ্ছ। এই পাঞ্চ কার্ড রিডারগুলো জেনারেলি কম্পিউটারের প্রথম যখন আবিষ্কার হয়, কম্পিউটার আবিষ্কার হওয়ার প্রথম দশকগুলোতে এগুলো আবিষ্কার হতো, মানে 1970, 1980 এরকম সময় এই পাঞ্চ কার্ডগুলো ব্যবহার হতো। কিভাবে, কিসের জন্য ব্যবহার হতো? কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে এই পাঞ্চ কার্ডগুলো ব্যবহৃত হতো। এরপরে দেখি, টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আবার তোমরা বলবে যে স্যার আবার টার্মিনালটা কি। খুব সহজ কথায়, টার্মিনাল হলো এমন যে কোনো যন্ত্র যেখানে তুমি সিগন্যাল প্রেরণ করতে পারো। যেমন কম্পিউটারের সাথে যদি একটি মনিটর লাগানো থাকে, সেই মনিটরটা হইতে পারে টার্মিনাল। যদি কম্পিউটারের সাথে একটি কিবোর্ড লাগানো থাকে, তাহলে কি হতে পারে, ওই কিবোর্ডটাও হতে পারে একটা টার্মিনাল। অর্থাৎ সিগন্যাল পাঠানো যাবে এরকম যে কোনো যন্ত্রই হচ্ছে টার্মিনাল। এরপরে সুবিধা কি, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে। তো এই হলো মোটামুটি তোমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এরপরে চলো আমরা দেখি সিনক্রোনাস ট্রান্সমিশনটা কি। সিনক্রোনাস ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে প্রতিবার 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতি 2টি ব্লকের মাঝখানের সময় বিরতি একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এই প্রাইমারি স্টোরেজের জন্যই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বেশি ব্যয়বহুল। প্রতি ব্লক ডেটা শুরুতে একটি হেডার ইনফরমেশন ফাইল এবং শেষে একটি টেলার ইনফরমেশন সিগন্যাল আকারে পাঠানো হয়। প্রতিটি ব্লকে 80 থেকে 132 ক্যারেক্টারের একটি ব্লক তৈরি করে ট্রান্সমিট করা হয়। সহজ কথা যদি বলতে যাই, আমরা দেখলাম যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়। আর সিনক্রোনাস ট্রান্সমিশন কি, কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে একটি ব্লক, অর্থাৎ একসাথে করে প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠানো হয়। আমরা যদি সহজ করে একটু বুঝতে যাই, তাহলে ব্যাপারটা এরকম হবে। অ্যাসিনক্রোনাসে আমরা দেখলাম যে একটা ক্যারেক্টার শুধুমাত্র একবারই যাচ্ছে, আর এই ক্ষেত্রে সিনক্রোনাসের ক্ষেত্রে কি হচ্ছে, কতগুলো ক্যারেক্টারকে একসাথে একটা ব্লক তৈরি করে আমরা এক জায়গার থেকে আরেক জায়গাতে পাঠিয়ে দিচ্ছি। এটাই হলো কি
সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রতিটি ব্লকে সর্বনিম্ন 80টি থেকে সর্বোচ্চ 132টি ক্যারেক্টার থাকে। দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সর্বদাই একটি নির্ধারিত সময় হয়ে থাকবে। অর্থাৎ আমরা যখন একটা ক্যারেক্টারের ব্লক পাঠাবো এবং পরবর্তীতে যখন আরেকটা ক্যারেক্টারের ব্লক পাঠাবো, এর মাঝখানে একটা নির্ধারিত সময় থাকবে। সেটা কয়েক মিলি সেকেন্ড হতে পারে অথবা মাইক্রো সেকেন্ড হতে পারে। প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ফাইল ও শেষে একটি টেইলর ইনফরমেশন ফাইল সিগন্যাল আকারে পাঠানো হয়। এখন তোমরা বলতে পারো যে স্যার হেডার ইনফরমেশন ফাইলটা কি? তো হেডার ইনফরমেশন ফাইলটা হচ্ছে যখন আমরা একটা ক্যারেক্টার ব্লক পাঠাচ্ছি, এই ক্যারেক্টার ব্লকটার মধ্যে ক্যারেক্টারগুলো কিভাবে বিন্যস্ত আছে, কোথার থেকে এই ক্যারেক্টার ব্লকের ক্যারেক্টারগুলোকে শুরু করতে হবে রিড করা, সেই ইনফরমেশনগুলো যে ফাইলের মধ্যে থাকে সেই ফাইলটাই হচ্ছে কি হেডার ফাইল। আর শেষে একটি ট্রেইলর ইনফরমেশন যে ফাইল থাকে, সেই ট্রেইলর ইনফরমেশন ফাইলটা কি? ট্রেইলর ইনফরমেশন ফাইল হচ্ছে ডেটা ব্লকটা কোথায় শেষ হবে এর টোটাল ইনফরমেশন দেওয়া থাকে এই ট্রেইলর ইনফরমেশন ফাইলের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখি আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু সুবিধা। প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। শুধু প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি ট্রেইলর ইনফরমেশন সিগন্যাল পাঠাতে হয়। এরপরে কি? সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি। ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে, ফলে ট্রান্সমিশনের গতি সবসময় একই থাকে। প্রতিটি ক্যারেক্টারের পর সময় বিরতির প্রয়োজন হয় না। ডেটা ট্রান্সমিশনের তুলনামূলকভাবে অনেক কম সময় লাগে। অসুবিধাটা কি? প্রতিটি ব্লগের শুরুতে একটি হেডার এবং শেষে একটি ট্রেইলর ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয়। এটা একটা অসুবিধা, কেননা এগুলো সময় সাপেক্ষ। প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজের অবশ্যই প্রয়োজন হয়, এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার এক স্থান থেকে দূরবর্তী অন্য কোনো স্থানে অথবা কম্পিউটার থেকে কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে একই সাথে অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার কিন্তু আমরা দেখতে পারি। ইন্টারনেট ডেটা যখন দূরবর্তী গন্তব্যে স্থানান্তরিত হয় তখন এই ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এরপর চলে দেখি আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশনটা কি। আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন, অর্থাৎ তোমরা বলতে পারো যে এটা একটি আপগ্রেডেড ভার্সন। যে পদ্ধতিতে প্রেরক হতে প্রাপক অনেকগুলো অক্ষর নিয়ে একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক আকারে ডেটা পাঠানো হয় তাকে বলা হয় কি আইসোক্রোনাস ট্রান্সমিশন। এতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়। সাধারণত দুটি ব্লকের মধ্যেকার সময়ের পার্থক্য শূন্য রাখার চেষ্টা করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রধান ব্যবহার হলো মাল্টিমিডিয়া বা ভিডিও ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আমরা লাইভ ক্রিকেট খেলা দেখি তখন কিন্তু এই ধরনের যে ট্রান্সমিশন পদ্ধতি, এই ধরনের ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে লাইভ খেলা বা ভিডিও দেখানো হয়। এই ছিল তোমাদের আজকের আলোচনা। ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে তোমরা জানলে, ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে তোমরা জানলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা। তো এই পর্যায়ে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখো। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করে রাখবে এবং আমি আশা করবো তোমাদের বাসায় পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।